করোনার টিকা পেতে কোনো একটি দেশের কাছে জিম্মি নয় বাংলাদেশ। 2 সপ্তাহের মধ্যেই হাতে আসবে ভ্যাকসিন। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। উই আর ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশের মানুষের মঙ্গল হয় এ ধরনের যে কোনো গ্রুপের সাথে আমরা আছি। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন। এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। একদিনে আরও 78 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মামুনুলের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেন। হেফাজতের অর্থের যোগানদাতা 313 জন চিহ্নিত। কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত উদ্ধার। কক্সবাজার উপকূলে বেড়ে গেছে জলদস্যুদের তৎপরতা। মালয়েশিয়াগামী ট্রলারে হানা। সাগরে ভাসতে থাকা 30 রোহিঙ্গা উদ্ধার। আইপিএল বিপিএল এর মতো আসর নিয়ে জুয়ায় চলছে নিষিদ্ধ বিটকয়েন লেনদেন। জড়িয়ে পড়ছেন তরুণরা। যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে। এবং ধানের বর্তমান বাজার দরে খুশি কৃষক, তবে সরকারি গুদামে চাল দেয়া নিয়ে এবারও সংশয়ে মিল মালিকরা। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি। ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ। করোনা ঠেকাতে রাশিয়া, আমেরিকা, চীন যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন হাতে আসবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা পেতে চীনের উদ্যোগে 6 দেশের সঙ্গে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশ নির্ভরশীল ছিল প্রতিবেশী দেশ ভারতের উপর। গত নভেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা আনতে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভারত সরকারের 20 লাখ ডোজ উপহার সহ এখন পর্যন্ত 1 কোটি 3 লাখ ডোজ টিকা দেশে এসেছে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় বন্ধ হয়ে যায় সেই টিকা আসা। অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের করোনা টিকা প্রয়োগ। টিকা পেতে অন্য দেশগুলোর সঙ্গে শুরু হয় দেন দরবার। মঙ্গলবার দুপুরে চীনের আমন্ত্রণে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ বসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে বিকেলে রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। এ সময় টিকা নিয়ে ভারতের অবস্থানে ক্ষোভ উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বলেন, জরুরি ভিত্তিতে বিশ্বের যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকা নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওইটার ওদের রিকোয়েস্ট করেছি। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করি। নতুন ভ্যাকসিন পেতে 2 সপ্তাহ সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব। এটা সবই রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে বোধহয় সম্ভব। ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া নামের নতুন প্ল্যাটফর্মে করোনা টিকা, অক্সিজেন সহ চিকিৎসা সহায়তার জন্য সংরক্ষণাগার যে কোনো সমুদ্র বন্দরের পাশে তৈরির প্রস্তাব রাখে বাংলাদেশ। সমুদ্রের ধারে কাছে হলে তাহলে মুভমেন্টের সুবিধা হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন লোকেশনটা হবে ওরা ঠিক করবে। কোভিডের পর দারিদ্র্য মোকাবেলায় প্রোভাইডি সেন্টার তৈরির বিষয়ে আলোচনা হয় বৈঠকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে কতদূর এগুলো বাংলাদেশ? অনিশ্চয়তায় কি দূর হলো? এসব বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। মুজাহিদ, ধন্যবাদ জাফর। আপনি জানেন যে 3 কোটি ডোজ যে টিকা আসলে ভারতের কাছে আমাদের পাওয়ার কথা ছিল, সেটির মাত্র 70 লাখ আমরা পেয়েছি। এবং এই সময় প্রথম ডোজের টিকাও কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ হয়েছে। এই কারণেই এক ধরনের সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আসলে 6টি দেশের মধ্যে নতুন প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে। এছাড়াও কিভাবে অন্যান্য বিভিন্ন উৎস থেকে টিকা নেওয়া যায় সেই ব্যাপারেই আসলে চেষ্টা চলছে। আমরা এর মধ্যেই বাংলাদেশের টিকার বর্তমান পরিস্থিতিটি আসলে জানবো, যে আমাদের হাতে আসলে কতটুকু টিকা আছে এবং কতদিন পর নাগাদ আমরা দিতে পারবো। এখন পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে মোট প্রাপ্ত টিকা আমরা পেয়েছি 1 কোটি 2 লাখ। এর মধ্যে উপহার আছে কিছু।
এবং প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়েছে 58,19,000, অর্থাৎ সোমবারে কিন্তু এই প্রথম ডোজ রেজিস্ট্রেশন কিন্তু বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় ডোজ অর্থাৎ চলমান, এখানে 24,58,000 কথা বলা হলেও আজকে পর্যন্ত এটি 25 লাখ পার হয়েছে এবং বাকি আছে 19,22,000 টিকা। এই যে 19,22,000 টিকা আমাদের হাতে আছে, আগামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আজকে যেটি বলা হয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে কোনো টিকা বাংলাদেশে কোনো মাধ্যমে আসলে আসবে না। তবে ধারণা করা হচ্ছে এই যে 19 লাখ টিকা আছে সেটি দিয়ে আসলে আরও 15 দিন অর্থাৎ 2 সপ্তাহ আসলে টিকা কার্যক্রম টিকা প্রয়োগ চালিয়ে যাওয়া সম্ভব। তো এই অবস্থায় কিন্তু বাংলাদেশে রাশিয়া থেকে টিকা আনার ব্যাপারে এক ধরনের ইমার্জেন্সি অনুমোদনের কথা ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। সেই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। আপনাদের যদি জানায় যে রুশ টিকা স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন দেশেই উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই অর্থাৎ মে মাসে 40 লাখ ডোজ পাওয়ার আশা করছেন তিনি। এদিকে দেশে অক্সিজেনের সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেখব প্রতিবেদনটি। ভারত থেকে প্রাপ্য 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে মিলেছে মাত্র 70 লাখ। বাকি ডোজ পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বেশ কয়েকদিন থেকেই টিকার বিকল্প উৎসগুলোর সন্ধান শুরু করেছিল বাংলাদেশ। দফায় দফায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির পর্যালোচনার পর অবশেষে রাশিয়ার টিকা জরুরিভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। গত কয়েকদিন ধরে করোনার টিকা, অক্সিজেন সহ নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। এদিকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা না নেয়ার সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখলেন আমার করা প্রতিবেদনটি। আমরা আসলে স্পুটনিক ভি সম্পর্কে আরেকটু বিস্তারিত আসলে জানতে চাই যে আসলে যেমন স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র অনেকের সাথে আসলে যোগাযোগ করা হচ্ছে। তবে কেন রাশিয়ার এই টিকাটি আসলে অগ্রাধিকার দেয়া হলো, এটির ব্যাপারে যেটি ল্যান্ডসেট একটি আন্তর্জাতিক জার্নাল, সেখানে এসেছে যে এটির কার্যকারিতা 91% বেশি। তবে মাঠ পর্যায়ে আরও একটি গবেষণা এসেছে, সেটিতে বলা হচ্ছে এটি 96% পর্যন্ত কার্যকর। এবং একই সাথে আপনি ইতিমধ্যে আপনারা জানেন যে জরুরি প্রয়োগের জন্য আজকেই ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে এবং এটি ইতোমধ্যেই 50টির বেশি দেশে আসলে ব্যবহৃত হচ্ছে। এবং যেটি অ্যাস্ট্রাজেনেকার টিকার মতো আসলে এটিও 2টি ডোজের টিকা এবং মে মাসের মধ্যে ধারণা করা হচ্ছে এটি 40 লাখ টিকা বাংলাদেশের হাতে এসে পৌঁছবে। তবে শুধুমাত্র যে এই টিকাটির দিকেই আসলে বাংলাদেশ মুখিয়ে আছে তা কিন্তু নয়। এটি ছাড়াও অন্যান্য যে কোনো দেশ, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কিংবা ওষুধ প্রশাসন অধিদপ্তর সবাই কিন্তু বলেছেন যে পৃথিবীর যে কোনো দেশের সাথে যারা টিকা উৎপাদন করছে তাদের সাথে আসলে যোগাযোগ করা হচ্ছে। যেটি বাংলাদেশের জন্য সুইটেবল হবে, সংরক্ষণ করাটা সুবিধা হবে, সেই টিকাটি আসলে বাংলাদেশে নিয়ে আসা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মুজাহিদ, আপনি যেটি বললেন যে 40 লাখ ডোজ টিকা মে মাসের মধ্যে আসছে, কিন্তু আমরা গত কয়েকদিনের আলোচনা এমনটাও জেনেছিলাম যে স্পুটনিক ভি বাংলাদেশের যারা নাকি ওষুধ উৎপাদনকারী আছে তারাও উৎপাদন করার ব্যাপারে একটা চুক্তির কথা হচ্ছে। এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কি? আসলে সংকট 15 দিনের মধ্যে তৈরি হলেও কিন্তু আমাদের হাতে কিন্তু এই 15 দিনের টিকা কিন্তু আছে। এবং আরেকটি বিষয়, স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের 3টি ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, রেডিয়ান্ট, তাদের কিন্তু এক ধরনের সক্ষমতা রয়েছে, তারা টিকা অতীতেও তৈরি করেছেন। তো রাশিয়ার সাথে কিন্তু বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালসের ইতিমধ্যে যোগাযোগ হচ্ছে যে কিভাবে সেখানকার প্রযুক্তি নিয়ে এসে বাংলাদেশে এই টিকাটি উৎপাদন করা যায়, এবং মূলত এই কারণে কিন্তু অন্যান্য যে কোনো দেশের থেকে রাশিয়াকে প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেন আমাদের টিকা আমরা দেশে বসেই তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ মুজাহিদ আপনাকে। আমরাও প্রত্যাশা করছি যে বাংলাদেশিরা খুব শীঘ্রই আসলে টিকার যেই ব্যবহার সেটা আবার করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ, জানাচ্ছিলেন যে রাশিয়ার যে স্পুটনিক ভি টিকা সেটির প্রাপ্তির বিষয় এবং অন্যান্য দেশের সাথে আমাদের টিকা কেন্দ্রিক যে যোগাযোগ হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হবে। শারীরিক বেশ কয়েকটি পরীক্ষা করা হবে তার। আজ রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত 15 এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে। 10 এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, কি অবস্থায় সেখানকার? হ্যাঁ জাফর, কিছুক্ষণের মধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু বের করা হচ্ছে এবং তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। আমরা এই মুহূর্তে রয়েছি তার যে বাসভবন রয়েছে ফিরোজের সামনে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মী জড়ো হয়েছে এবং তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা অর্থাৎ সিএসএফ সদস্য তারা কিন্তু সেখানে আছেন। এবং আমরা যতদূর জানি যে সকাল রাত 8:30 থেকে 9:30 মধ্যে তাকে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আসলে এখনও তিনি বের হননি। আপনাকে জানিয়ে রেখে যে তিনি গত 10 এপ্রিল তিনি স্যাম্পল দেন, করোনা স্যাম্পল দেওয়ার পরে কিন্তু তার পরের দিনে 11 এপ্রিল তার আসলে করোনা পজিটিভ আসে এবং তারপরে তাকে 14 এপ্রিলে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে তো সিটি স্ক্যান হয়। সিটি স্ক্যান হওয়ার পরে তার মূলত আসলে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেখানে আসলে খুব বেশি তিনি গুরুতর অবস্থায় নেই এবং তারপর কিন্তু 2 সপ্তাহ পরে গত শনিবার অর্থাৎ 24 এপ্রিলে আবারও তার করোনা টেস্ট করা হয়, সেখানেও তিনি কিন্তু পজিটিভ আসে এবং আজকে তার মূলত সিটি স্ক্যানটি করা হবে এবং সিটি স্ক্যান ছাড়া কিন্তু আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো আমরা যতদূর জানি যে তার যে চিকিৎসক রয়েছেন AZM জাহিদ হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 8:30 থেকে 9:30 মধ্যে ওনাকে নেওয়ার কথা রয়েছে এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তার 24 এপ্রিল তার যে করোনার টেস্টটি করা হয় বা সেখানে যে পজিটিভ আসে তারপরে কিন্তু সিটি স্ক্যান আজকে আবারও হবে এবং তিনি কিন্তু আজকেই টেস্টগুলো করে তিনি কিন্তু আজকে আবার এই ফিরোজাতে তিনি কিন্তু ফিরে আসবেন, আমরা এমনটাই জানি। আপনাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু গত 3 বছর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি কিন্তু কারাগারে যান। দুটি কিন্তু মামলা তাকে আসলে দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে যান এবং তারপরে কিন্তু গত বছরের 25 মার্চ তাকে কিন্তু আবারও তার পারিবারিক যে আবেদনের প্রেক্ষিতে তাকে কিন্তু আসলে মুক্তি দেওয়া হয় শর্ত সাপেক্ষে এবং তারপরে তিনি কিন্তু এই বাসাতে অবস্থান করছেন এবং আজকে ছাড়াও তিনি কিন্তু এর আগেও আসলে এভার কেয়ারে গিয়েছিলেন এবং আজকে তার কিন্তু 8:30 থেকে 9:30 মধ্যে কিন্তু এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে আজ রাতে। সে বিষয়ে বিস্তারিত জানাতে তার বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 78 জন, শনাক্ত হয়েছেন 3000-এর বেশি। এদিকে লকডাউনের 14তম দিনেও রাজধানীতে দিনভর ছিল যানবাহনের চাপ। দোকানপাট ছাড়াও বেশিরভাগ অফিস খোলা থাকায় দিনভর গাড়ি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। হাসপাতালে জায়গা নেই, আবার অনেক করোনা রোগীর অবস্থা এতটাই খারাপ যে ভেতরে নিয়ে ভর্তি করার সময়ও নেই, তাই বাইরেই জরুরিভাবে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে আক্রান্তদের। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের চিত্রই এখন এমন। সবশেষ 24 ঘন্টায় গত কয়েকদিনের চেয়ে কিছুটা কমেছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে মারা গেছেন 78 জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 11,228। নতুন করে শনাক্ত হয়েছেন 3031 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের 14তম দিনেও রাস্তায় গণপরিবহন ছাড়া চলাচল করে সব যানবাহন। লকডাউন রূপ নিয়েছে অনেকটা কাগজে কলমের নির্দেশনায়। অফিস শুরুর সময় রাজধানীর সড়কগুলোতে ছিল দীর্ঘ যানজট। দেদারসে চলে সিএনজি, মোটর বাইক ও ব্যক্তিগত গাড়ি। পুলিশ জানায় দোকানপাট ও বেশিরভাগ অফিস খোলা থাকায় সড়কে দিন দিন চাপ বাড়ছে। গণপরিবহন বন্ধ, কিন্তু এই যে মার্কেট, শপিং মল, আদার অর্গানাইজেশন খোলার ক্ষেত্রে প্রাইভেট ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। সেক্ষেত্রে রাস্তায় দেখা যাচ্ছে
পিক আওয়ার যেটা 9টা 10টা 11 দিয়ে গাড়ি একটু পেশা থাকতেছে, অফ পিক আওয়ারে চেক করতেছি। পিক আওয়ারে তো গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন আমরা ট্রাফিক করা লাগতেছে, ট্রাফিক পুলিশ সিগন্যাল ধরে সিগন্যাল ম্যানুয়াল সিগন্যালে আমাদের গাড়ি চালানো লাগতেছে। সকাল হচ্ছে 8:30 বা 9টা থেকে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত, আবার বিকেল টাইমটা একটু 4টা 4:30 থেকে ইফতারির আধা ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কি একটু গাড়ির প্রেশার দেখা যায়। লকডাউন এভাবে ঢিলেঢালাভাবে পালন হলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীর শপিং মলগুলোতে ঈদ কেনাকাটায় ভিড় করছেন ক্রেতারা। শপিং মলগুলোতে সুরক্ষা ব্যবস্থার যেমন অভাব, তেমনি কেউ মানছেন না স্বাস্থ্যবিধিও। যদিও দোকানপাট খোলার সুফল এখনও না পাওয়ার দাবি করছেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। একদিকে বিধিনিষেধ, অন্যদিকে ঈদ কেনাকাটা, দুটোর সমন্বয় করতে গিয়েই তালগোল পাকিয়ে যাচ্ছে রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোতে। রাজধানীর মৌচাক মার্কেটের 4টি প্রবেশদ্বারের মাত্র একটিতেই আছে জীবাণুনাশক টানেল। কোনো দোকানেই চোখে পড়েনি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। আবার স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা রয়েছে শপিংয়ে আসা ক্রেতাদের মধ্যেও। ঝুঁকি মাথায় নিয়ে শিশুদের নিয়েও আসছেন অনেকে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করছি, যেসব ধরনের লোক কম এই জন্য ঢুকছে। যেমন একটা গেটে শুধু দেখলাম স্প্রে মেশিন আছে, এখানে কিন্তু স্প্রে মেশিনটা নাই, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? অল্প সময়ের জন্য আসলে যেটুকু না হলেই নয়, সেজন্য আসে আর কি। যদিও ব্যবসায়ীদের দাবি ক্রেতা সংখ্যা কম। লকডাউনের কারণে কাস্টমার কিন্তু এরকমভাবে আসতে পারে না, গাড়ি ঘোড়া চলে না, আমরা অনেক খারাপ পরিস্থিতিতে আছি। আমাদের ব্যবসায় প্রচুর লস। আমরা সারাটা বছর 11 মাস অপেক্ষা করি এই একটা মাসের জন্য, সেই মাসটা গত বছরও পাই নেই, এই বছরও আমরা পেলাম না। চলমান লকডাউনে নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, বিপণী বিতান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সংগঠনটির অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করা হয়েছে। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় 7 দিনের রিমান্ড শেষে নতুন মামলায় গোয়েন্দা হেফাজতে আবারও 7 দিনের রিমান্ডে মামুনুল হক। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। এসব বিষয়ে দুপুরে ডিএমপির সদর দপ্তরে কথা হয় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি জানান এখন পর্যন্ত 313 জনকে শনাক্ত করা হয়েছে যারা হেফাজতের অর্থদাতা ছিলেন। 313 জনের অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেই কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। মামুনুলের দুটি ব্যাংক অ্যাকাউন্টে 6.47 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়েছিল। আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয় সেই বৈঠকে। আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসে বৈঠক করে উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হকের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা রয়েছে। প্রয়োজনে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে বেটিং বা জুয়ার সাইট ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। IPL, BPL এর মতো আন্তর্জাতিক আসরগুলো নিয়ে জুয়া খেলাতেও ব্যবহার হচ্ছে বিটকয়েন ও অ্যাথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। এ ধরনের জুয়ারি চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না।
এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। নিষিদ্ধ বিটকয়েনের লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যামলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসে অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থটুকু অর্থের সংশ্লেষ থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। করোনা সংকট মোকাবিলায় ভারতে অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা উপকরণ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। বিভিন্ন দেশে 6 কোটি ডোজ টিকা রপ্তানির ঘোষণা ওয়াশিংটনের। দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর কৃষকেরা বর্তমান বাজার দরে খুশি। তবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দর বেশি হওয়ায় সরকারি গুদামে চাল দেয়া নিয়ে তারা সংশয়ে রয়েছেন। চলতি বাজার দরে উৎপাদনের খরচের তুলনায় লাভবান হবেন চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। বৈশাখের খরতাপ রোদে প্রান্তিক মাঠে ধান কেটে তোলায় ব্যস্ত চাষিরা। এবার অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক বালাই কম হওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান কাটা মারাই করে হাটে তুলছেন চাষিরা। তৃণমূল পর্যায় থেকে সরকারের ঘরে ধান ও চাল কিনতে সোমবার দর বেঁধে দেয়। ঘোষণার পরই ধানের দরে ইতিবাচক প্রভাব পড়েছে নওগাঁর প্রান্তিক হাটে। 3 দিন আগে 880 থেকে 900 টাকা মনের ধান 950 টাকায় কিনতে শুরু করেছেন মিলাররা। এই দরে খুশি কৃষকরা। গত বছর তো আমরা মনে করেন ধান প্রথমে 750, 60, 700 এরকম বেচা কেনা করা হয়েছে প্রথমে। এর তুলনায় এবছর একটু অনেক বেশি আছে। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি। এই বছর সচ্ছলভাবে আমরা চলতেও পারতেছি। মিল মালিক সমিতি বলছে বাজারের বাড়তি ধানের দরের কারণে এবারও সরকারের ঘরে চাল দেওয়া নিয়ে দোটানায় তারা। আমি যে লোকালি ধানগুলো করে ক্যাশিং করবো, সেটাও কিন্তু আমি সরকারের সঙ্গে রেট মিলাতে পারছি না। আমরা তো আসলে লাভের আশা দেখতে পাচ্ছি না। তো ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। তাছাড়া এখন যে বাজার, এই বাজারে কিন্তু এই রেটে চাল দেওয়া কিন্তু আসলে সম্ভব হবে বলে মনে হয় না। গতবার যে 37 টাকা ছিল মার্কেটে, কিন্তু 40 টাকা বাজার ছিল। এবার কিন্তু মার্কেট সরকার যে 40 টাকা রেট দিচ্ছে, সেই ক্ষেত্রে মিলারদের 80% সম্ভাবনা আপনার গুদামে চাল দিয়ে লাভ ব্যাপক কোনো কিছু হবে না। ধানের বর্তমান বাজার দরে উৎপাদন খরচের চেয়ে অন্তত কেজিতে 5 টাকা মুনাফা থাকবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের ধান উৎপাদন করতে প্রায় 1 কেজিতে 21 থেকে 22 টাকা খরচ হয়। সেই হিসাবে কৃষক এখনও খুব লাভ পাচ্ছে। আমরা আশা করি এটা এবার কৃষক লাভবানই হবেন। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে অন্তত 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাগরে জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গেল 1 মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা। একই সঙ্গে মারধরও করেছে জেলেদের। আইনশৃঙ্খলা বাহিনী সহ অনেকের দ্বারস্থ হলেও এ ব্যাপারে কোনো সুফল মিলছে না বলে জানালেন ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা। কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জলদস্যুর লেগে কি ঠিক মতন খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে গত 7 দিন আগে রাত্রে, অন্তত 1 ঘন্টা আমার দূরাইছে। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। মাঝে মাঝে আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন।
সর্বোপরি আবার ডাকাতি ধাবণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের ৮টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে ৬,০০০-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে বিকল ট্রলারে ভাসতে থাকা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এরা জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। সকালে টেকনাফের বাহারছড়ার বড়ডেল সৈকত থেকে ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। কোস্টগার্ড জানায় ২৩ এপ্রিল মেরিন ড্রাইভ এলাকায় ঘাট থেকে একটি ট্রলারে করে যাত্রা করে ৩০ রোহিঙ্গা। ২৫ এপ্রিল রাতে সাগরে তারা জলদস্যুদের কবলে পড়ে। মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পর তারা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা এখন সরাসরি তার বাসভবনের সামনে থেকে বিস্তারিত দেখব। হ্যাঁ জাফর, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে একটি কিন্তু গাড়িতে করে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে হেফারকের হাসপাতালে। আমরা যেটি জানতাম যে রাত ৮টা থেকে কিন্তু ৮:৩০ থেকে কিন্তু ওখানে নেওয়ার কথা ছিল। তো ঠিক ৯:৩০ সময় উনি কিন্তু বেরোলেন। আপনি হয়তো জানেন যে গত মাসের ১০ তারিখে কিন্তু উনি করোনা স্যাম্পল দেন। তারপর দিন কিন্তু আসলে উনি করোনা পজিটিভ হন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে হলুদ রঙের একটি শাড়িতে কিন্তু আসলে উনি গাড়ির পিছনে সিটে বসেছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে হেফারকের হাসপাতালে। যেমনটি বলছিলাম জাফর এই নিউজেই শুরুর দিকে, যে আসলে ওনাকে এর আগেও ১৪ এপ্রিলে নেওয়া হয়েছিল হেফারকের হাসপাতালে। সেখানে তো সিটি স্ক্যান করা হয়। তারপর উনি করোনা যে পজিটিভ হন ১১ এপ্রিল। তারপরে কিন্তু ২ সপ্তাহ পরে তাকে কিন্তু আবারও করোনা টেস্ট করা হয় ২৪ এপ্রিল। তারপরে কিন্তু আবারও কিন্তু করোনা পজিটিভ হন এবং তারপর আজকে মূলত ২৭ এপ্রিল তাকে নেওয়া হচ্ছে আবারও হেফারকের হাসপাতালে এবং সেখানে তার কিন্তু সিটি স্ক্যান ছাড়াও কিন্তু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং তিনি কিন্তু আজকে আবারও ফিরে আসবেন এই তার যে বাসভবন গুলশানে ফিরোজায়। এবং সেটি কিন্তু আসলে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে ফিরে আসার পর ওনার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন উনি কিন্তু আমাদেরকে বলবেন যে আসলে মূলত কোন কোন সমস্যা এই মুহূর্তে ওনার রয়েছে। আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হলো এবং আপনি জানেন কি যে আমরা যেমনটি জানি যে ৮:৩০ দিকে ওনার বেরোর কথা ছিল। তো উনি কিন্তু এইমাত্র বেরোলেন এবং ওনাকে হেফার কেড়ে নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। করোনায় দিশেহারা ভারত, অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বহু মানুষ। সেসব খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। জাফর, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে ধন্যবাদ। পরিস্থিতি এখনো কোনো রকম উন্নতির কোনো লক্ষণ নেই, যদিও যে দৈনিক যে সংক্রমণ সেই সংক্রমণ কিন্তু গত ২৪ ঘন্টায় খানিকটাই সংক্রমণ এবং মৃত্যুর যে অঙ্ক তাতে কিছুটা কমেছে। কিন্তু এখনো দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার বলা ভালো একেবারেই সোজা বাংলায় অক্সিজেনের ক্রাইসিস রয়েছে। যদিও আপনি জানেন যে ভারতের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং রাশিয়া তারা অক্সিজেন এবং অক্সিজেনের সামগ্রী এবং বিভিন্ন যন্ত্রাংশ ইকুইপমেন্ট সেগুলো পাঠাতে শুরু করেছে। একই সঙ্গে আপনি জানেন যে পশ্চিমবঙ্গেও প্রথম কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে অক্সিজেনের ঘাটতি রয়েছে। বিশেষ করে আজকে বালুরঘাটের একটি হাসপাতালে বলা হচ্ছিল প্রথম দিকে সকাল থেকে যে অক্সিজেনের অভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের সচিবালয় সেখান থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের মজুদ রয়েছে এবং আরো সংকট মোকাবেলার জন্য ৫৫টি অক্সিজেন প্লান্ট ইমার্জেন্সি ভিত্তিতে করা হবে। জাফর, আপনাকে জানিয়ে রাখি যে চলমান এই কোভিডকে মহা সংকট বলে আখ্যায়িত করেছে দেশের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তারা আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো তারা কি করেছে, তাদের রূপকল্প কি, তাদের পরিকল্পনা কি, সেই বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটা রুল জারি করেছে। আপনি জানেন যে এই বিষয়ে কয়েকটি জনস্বার্থ মামলা চলছিল সুপ্রিম কোর্ট এবং সেই মামলার যে অবজারভেশন সেখানে পরিষ্কার কেন্দ্রীয় সরকারকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যে এটাকে জাতীয় এই সংকট বলে আখ্যায়িত করা এবং তাদেরকে কি রূপরেখা এই কোভিড মোকাবেলায় কি করা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কি করছে সে বিষয়ে
কিন্তু রূপরেখা কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের কাছে তাদের হলফনামা দিয়ে বলতে হবে। একই রকম ভাবে আপনি নিশ্চয়ই জানেন, আর দর্শকরাও জানেন, যে পশ্চিমবঙ্গের এই নয় শুধু গোটা ভারতের এই কোভিড পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কিন্তু নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। গতকালকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন যে কেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে খুনি হিসেবে আখ্যায়িত করা হবে না। আপনি জানেন যে 2 তারিখে ফলাফল ঘোষণা করা হবে 2রা মে এবং 29শে এপ্রিল শেষ 8ম দফার ভোট গ্রহণ করা হবে। সেখানেও কিন্তু 35টি আসনের বিধানসভা নির্বাচন হবে। সব মিলিয়ে বলা যায় জাফর, ভারতের যে চলমান এই কোভিড সংকট সেটি কবে যাবে, যদিও চিকিৎসকরা বলছেন যা চলছে সেটি জুন মাসের আগে কোনোভাবেই সংক্রমণ নিচের দিকে নামবে না। আগামী জুন মাস পর্যন্ত কিন্তু সত্যিই ভারতবাসীকে যে কি ভয়াবহ দৃশ্য দেখতে হবে সেটি কিন্তু এখন শুধুমাত্র সময়ই বলে দেবে। তো জাফর, এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতির আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ। জাফর, ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনা ভ্যাকসিন সহায়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর করে গেলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পাশাপাশি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সকালে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন চীনা মন্ত্রী। পরে বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। এর আগে সেনা সদরে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চীনা প্রতিরক্ষা মন্ত্রী। ঢাকা থেকে শ্রীলঙ্কা হয়ে বেইজিং ফেরার কথা রয়েছে ওয়ে ফেংহের। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারে অনুমোদন। একদিনে আরও 78 জনের মৃত্যু। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলো করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে। করা হবে বেশ কিছু শারীরিক পরীক্ষা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।